I can say that দেখেন how to start learning English, কিভাবে ইংরেজি শেখা শুরু করা যায়। তো এখানে আমি আপনাদেরকে 7টি পয়েন্ট নিয়ে কথা বলছিলাম যারা আমার ফ্রি ক্লাসগুলো করেছিলেন, এবং সেই 7টি পয়েন্ট আমাদের কি কি ছিল আপনাদের মনে থাকার কথা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে ল্যাঙ্গুয়েজটাকে কমপ্লিটলি শিখতে গেলে। 2 নম্বর পয়েন্ট বলছিলাম যে সেন্টেন্স কম্পোনেন্ট। কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট মানে কি জানেন? উপকরণ, অর্থাৎ একটা বাক্যের ভিতর এলিমেন্টস গুলো কি থাকে, কোন কোন পয়েন্ট গুলো থাকে, কোন টপিক গুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে আমরা ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি বা দ্রুত শিখতে পারবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমি বলছিলাম আপনাদের যে পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পার্টস অফ স্পিচ। পয়েন্ট নাম্বার 4, এটি হচ্ছে বোঝার চেষ্টা করেন পার্টস অফ স্পিচ এর পর পয়েন্ট নাম্বার 4 যেটা আমাদের ভার্ব সম্পর্কে, বা এটাকে বলা হয় ভার্বের ফর্ম, হ্যাঁ, বা কনজুগেশন অফ ভার্ব, এটা জানতে হবে। দেন 5 হচ্ছে টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে, টেন্স। এই পয়েন্টগুলো যদি ভালোভাবে জানা থাকে, মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব, এটা আমাকে জানতে হবে। পয়েন্ট নাম্বার 6 অ্যান্ড 7 হচ্ছে প্যাসিভ ভয়েসের সঠিক ব্যবহার জানতে হবে। এই যে 7টি পয়েন্ট আমি এখানে লিখছি, আপনারা এখানে দেখছেন, এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত্তিটা বা ফাউন্ডেশন যেটাকে বলা হয়, সেটা আপনি ডেভেলপ করতে পারবেন। এইটা ফার্স্টে আপনাদেরকে কি করতে হবে? ভালোভাবে ডেভেলপ করতে হবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? এই যে 7টি পয়েন্ট এখানে লিখছি, হ্যাঁ। সেন্টেন্স মানে কি? বাক্য। আমি এই যে আপনাদের সামনে লেকচার দিচ্ছি, আমরা যা বলছি যা লিখছি সবই বাক্য। তো এই সেন্টেন্স মূলত দুইভাবে গঠিত হয়, একটা হচ্ছে অর্থ অনুসারে, একটা হচ্ছে গঠন অনুসারে। অর্থ অনুসারে ইংলিশে 5 প্রকার সেন্টেন্স স্ট্রাকচার আছে, হ্যাঁ। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। গঠন অনুসারে সেন্টেন্সের স্ট্রাকচার আছে হচ্ছে 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই 8 প্রকার সেন্টেন্স স্ট্রাকচার থাকে। তো এগুলোকে যদি একটু চিনে রাখা যায়, আমরা যদি চিনতে পারি, তাহলে বেনিফিটটা কি? আপনি যখন একটা প্যাসেজ রিডিং করবেন, একটা প্যাসেজ পড়বেন, পড়ার পর সেই প্যাসেজের অ্যাকচুয়াল অর্থটা কি, এইটা আপনি সহজে বের করে আনতে পারবেন। আমরা অনেকেই রিডিং পড়ি, পড়ে অ্যাকচুয়াল অর্থ বা সেন্স বুঝি না একটা সেন্টেন্স বা বাক্যের, এগুলো বুঝতে পারবো। সেন্টেন্স কম্পোনেন্ট হচ্ছে সাবজেক্টটা কি, অবজেক্ট কি, অ্যাপোজিটিভ কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো কি, এইগুলো হচ্ছে বের করা যায়। সেন্টেন্স কম্পোনেন্ট সম্পর্কে কনসেপ্ট থাকলে হয় কি, একটা সেন্টেন্স নিজের মতো করে ব্রডলি লেখা যায়, বাক্যকে মডিফাই করা যায়, বাক্যের ভিতর অনেক ইনফরমেশন অ্যাড করা যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ এটা হচ্ছে স্পিচ মানে বাক্য, মানে এই যে সেন্টেন্সের কথা বলছি, এই সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হয়। একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন হচ্ছে যে কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তো একটা বাক্যে ব্যবহৃত যে সেন্টেন্স, মানে যে শব্দগুলো থাকে, নট সেন্টেন্স, মানে সেন্টেন্সের ভিতর যে শব্দ বা ওয়ার্ডগুলো থাকে, ওই ওয়ার্ডগুলোর একটা নাম হয়। এই নামগুলো আইডেন্টিফাই করা শিখতে হয়। 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচ এর কথা আমি বলছি, আপনি যখনই একটা সেন্টেন্স বা বাক্য লিখবেন, সেই বাক্যে ব্যবহৃত যে শব্দগুলোর নাম থাকে, নামগুলো এদের থেকে আসে। যেমন আমি যদি বলি যে হি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে, অন দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলে। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যে হি যে শব্দটা, এটা হচ্ছে একটা প্রোনাউন। প্লে, এটা হচ্ছে একটা ভার্ব। ফুটবল, এটা হচ্ছে একটা নাউন। অন, এটা হচ্ছে একটা প্রেপোজিশন। দা, এটা হচ্ছে একটা আর্টিকেল। ফিল্ড, এটা হচ্ছে একটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, এই নাম আপনাকে আইডেন্টিফাই করা শিখতে হবে, এই নাম আপনাকে চিনতে হবে, এই নাম আপনাকে বুঝতে হবে। তা না হলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না।
হ্যাঁ, এটা বুঝতে পারলে সেন্টেন্সের ভিতর যে শব্দগুলো থাকে সেটা কার সাথে কোনটা রিলেটেড বা কানেক্টেড এটা বোঝা যায়, কিভাবে অর্গানাইজড হচ্ছে এটা বোঝা যায়। এরপর হচ্ছে ভার্বের ফর্ম, এটা স্পিকিং এর জন্য লাগবে। টেন্স, এটাও স্পিকিং। মরাল, সেমি মরাল, এটাও স্পিকিং। প্যাসিভ ভয়েস, এটা রাইটিং এর জন্য লাগে। কোথায় লাগে দেখেন, একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করার জন্য একটা পার্টিকুলার স্ট্রাকচার থাকে। স্ট্রাকচার হচ্ছে ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, ফার্স্ট অফ অল ইউ নিড আ সাবজেক্ট, ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু পুট নাউন অর প্রোনাউন। সাবজেক্টের জায়গায় আপনাকে নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করতে হয়। দেন ভার্ব, ভার্বের পর এক্সটেনশন। এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। এই জায়গাটাতে এই জায়গাটাতে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হয়। অ্যাডভার্বিয়ালস বিয়ালস, ওকে, এগুলো হচ্ছে ফ্রেজ। সো এই যে স্ট্রাকচারটা লিখলাম, 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করার জন্য এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। আর 10% সেন্টেন্স তৈরির জন্য একটা আলাদা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এইটা 10% সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোন একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে ইট বা দেয়ার এর ব্যবহার হয়। বলি না যে দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, দেয়ার আর থ্রি কাউস ইন দ্য ফিল্ড, দেয়ার ইজ আ ডগ ইন ফ্রন্ট অফ ডোর। সো দ্যাট ইজ দ্য স্ট্রাকচার। আর এর আগের যে স্ট্রাকচারটা আমি লিখছি মেইনলি এটাই হচ্ছে ইংলিশ সেন্টেন্স গঠনের স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আমরা অবজেক্ট বলি, অবজেক্ট হবে না, এখানে বলবেন এক্সটেনশন, অতিরিক্ত অংশ। কারণ এই জায়গাটাতে অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডভার্বিয়ালস হতে পারে। এগুলো কি আমি বুঝিয়ে বলবো, তার আগে জাস্ট এইটুকু আপনারা ব্রেনে নেওয়ার চেষ্টা করেন, বুঝে নেন বা লিখে নেন যে ইংলিশে একটা পার্টিকুলার সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের এই স্ট্রাকচারটার প্রয়োজন হয়। সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় নাউন প্রোনাউন। নাউন প্রোনাউন মানে কি, ওই যে বললাম না, যখন একটা সেন্টেন্স বা বাক্য করি ওই বাক্যে ব্যবহৃত যে শব্দ, প্রত্যেকটা শব্দের নাম আছে, নাম আইডেন্টিফাই করতে হয়। তো শুরুতে যে শব্দটা হয় সেটা নাউন হয়, না হলে প্রোনাউন হয় অ্যাজ আ পার্টস অফ স্পিচ। দেন ভার্ব, দেন এক্সটেনশন। এই জায়গায় অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল বসতে পারে। সাবজেক্ট কি, সাবজেক্ট মানে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট আমি হতে পারি, আপনি হতে পারেন, সে হতে পারে, তারা হতে পারে। প্র্যাকটিক্যালি বোঝেন, অ্যাজ ইউজুয়াল বোঝেন, আই, উই, ইউ, হ্যাঁ, এগুলোই তো হতে পারে নাকি? সি, হি, সি, দে, রহিম, করিম, এইগুলো মূলত একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়। রহিম, করিম, এগুলো মূলত কি বললাম, একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়। এর বাইরে কিছু না। সাবজেক্ট গুলো কিন্তু এরকম নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। সাবজেক্টের পরে প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাকে ভার্বের ব্যবহার করতে হয়। ভার্ব হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রাণ বা হার্ট। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। ভার্ব denotes being, having, or doing something, and verb is a word, I mean, it's a heartbeat of sentences. Without verb you cannot be able to make any kinds of sentence. মানে ভার্ব মানে কি, যেটা কাজ করা বোঝায়। ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, দোজ আর দ্য ভার্ব। সো আমি যদি বলি আই ইট, আমি খাই। আমি যদি এইখানে বলি যে উই প্লে, আমরা খেলি, এখানে যদি থাকে আপনার যে ইউ ডু, তুমি করো। এখানে যদি আপনার থাকে হি ড্রাইভ, ড্রাইভ মানে কি চালানো, তাহলে সে চালায়। এই জায়গাটাতে আমি যদি বলি সি ড্র, ড্র মানে কি আঁকা। এই জায়গাটাতে আমি যদি বলি দে ড্রা গো, তারা যায়, গো মানে কি যাওয়া। আমি যদি এই জায়গাটাতে বলি যে রহিম স্পিক, রহিম বলে, রহিম স্পিক, রহিম বলে, তাহলে এই যে প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব লিখলাম না। দেখেন একটা সেন্টেন্স যারা একদম বেসিক লেভেলের, একদম দুর্বল, আগে বোঝেন একটা সেন্টেন্স বা বাক্য গঠনের উপায়টা কি, কিভাবে একটা স্ট্রাকচার তৈরি হয় ইংলিশে। তাহলে সাবজেক্ট আর ভার্ব, বাংলায় কিন্তু ভার্ব অলওয়েজ লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। এই যে একটা ওলট পালট, মানে এই ওলট পালটের জন্যই মূলত আমরা ইংলিশে কথা বলতে পারি না। আওয়ার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা কি বাংলা। আপনি যখন ইংলিশে কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, ব্রেনে আগে বাংলাটা আসে, বাংলায় ভার্ব লাস্টে থাকে। আবারও বলছি, আমরা যখন সেটাকে কনভার্ট করে ইংলিশে বলতে যাই বাংলার মতো করে বলে ফেলি, এজন্য আমাদের ভুল হয়।
সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে, সিচুয়েশন অনুযায়ী চলে আসে। যেমন আমি খাই, আপনি কি খান? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান। তাহলে আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এটা একটা কমপ্লিট সেন্টেন্স। উই প্লে, আমরা খেলি। উই প্লে, আমরা কি খেলি? আপনি কি খেলেন? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এটাও একটা কমপ্লিট সেন্টেন্স, রাইট? ইউ ডু, তুমি করো, মানুষ করে কি? ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। ই ড্রাইভ, সে চালায়, মানুষ চালায় কি? ই ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। সে ড্রস, সে আঁকে, সে আঁকে, মানুষ আঁকে কি? সে ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। সে ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। দে গো, তারা যায়, মানুষ যায় কোথায়? দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স। হ্যাঁ, রহিম স্পিক্স, রহিম বলে, রহিম কি বলে? রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। এইভাবে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে এই যে এক্সটেনশনের যে জায়গাটা, অবজেক্টের যে জায়গাটা, এইটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। আবারও বলছি, এটা সিচুয়েশন অনুযায়ী চলে আসে। এখন দেখেন, আমি বলছি যে এক্সটেনশনে সাবজেক্ট কি ভার্ব কি এটা তো আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারছেন। এক্সটেনশনে অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল এই জিনিসটা কি জানেন? অবজেক্ট হচ্ছে এমন কোনো শব্দ, যে শব্দটা পাওয়া যায় ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে। এই যে ক্লাস নিচ্ছি, ক্লাসের রেকর্ডেড ক্লাসটা দেখবেন, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ভার্বকে কোনো কোনো বাক্যের ভার্বকে যদি আপনি হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোশ্চেন করেন, তাহলে অবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ অবজেক্ট দুই প্রকার, একটাকে বলে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, যেটা হোয়াট দ্বারা কোশ্চেন করে পাওয়া যায়। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট, যেটা হুম দ্বারা কোশ্চেন করে পাওয়া যায়। তাহলে আমি খাই, কি খাই? মানুষ খায় কি? ভাত। তাহলে এই রাইসটা হচ্ছে মূলত আমার একটা বস্তুবাচক অবজেক্ট। উই প্লে, কি খেলি? ফুটবল খেলি। কি করি? কাজ করি। কি চালায়? গাড়ি চালায়। কি আঁকে? ছবি আঁকে। কিন্তু দে গো, তারা যায়। এই গো কে আপনি প্রশ্ন করেন তো, কি যায়, কাকে যায়? দেখেন, উত্তর কিন্তু মিলানো যায় না, উত্তর হয় না। আপনি যদি বলেন কোথায় যায়, তাহলে উত্তরটা হতে পারে যে স্কুলে যায়। অর্থাৎ কে কোথায় দ্বারা প্রশ্ন করে পাওয়া যাচ্ছে, কি বা কাকে না। তো কি, রহিম বলে, কি বলে? ইংরেজি বলে। অর্থাৎ এই দে গো টু স্কুল, এই টু স্কুলটা হচ্ছে কোনো অবজেক্ট না। এইটা বাদে বাকি যেগুলো এখানে দেখছেন সবগুলোই অবজেক্ট। এই টু স্কুলটাকে বলা হয় একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে বলা অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। হোয়াট এবং হুম দ্বারা কোশ্চেন করলে কি পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে অবজেক্ট। আর কমপ্লিমেন্ট হচ্ছে এমন কোনো বাক্য যে বাক্যে সাবজেক্ট এবং ভার্ব একই ব্যক্তি বা বস্তু হয়। যে বাক্যে অ্যাম, ইজ আর ওয়াজ আর মেইন ভার্ব হিসাবে বসে, তাকে কমপ্লিমেন্ট বলে। করিম ইজ আ ফার্মার, করিম একজন কৃষক। মনে করেন এরকম একটা বাক্য আমি বললাম, করিম একজন কৃষক। এখানে যে লোকটা করিম সেই ফার্মার, যে ফার্মার সেই করিম। অর্থাৎ সাবজেক্টে যে থাকে, এক্সটেনশনে সেই থাকে, এটাকে বলে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। পরিপূরক। রহিম ইজ আ ডক্টর, এখানে যে লোকটা রহিম সেই ডক্টর, যে ডক্টর সেই রহিম। আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আহ, এখানে আহ, যে আই সেই টিচার, যে টিচার সেই আই। এটাকে বলা হয় কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। সহজ কথায়, এই অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার যদি কোনো বাক্যে মেইন ভার্ব হিসাবে বসে, তাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। তাহলে অবজেক্ট কি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে অবজেক্ট পাওয়া যায়। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকে। আর অ্যাডভার্বিয়াল হচ্ছে ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এগুলো দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল বলে। যারা আমার সেকেন্ড ফ্রি লাইভ ক্লাস করছিলেন, আমি সেখানে দেখিয়েছিলাম কিভাবে অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে যে কোনো ছোট ইংরেজি বাক্যকে বড় বাক্যে পরিণত করা যায়। হাউ ক্যান ইউ বি এবল টু মেক লং ইংলিশ সেন্টেন্স ফ্রম শর্ট সেন্টেন্স। যেমন এই যে বাক্যটা, আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো। একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে। প্রতিদিন কোন একটা কাজ হয়, আমরা এতটুকুই করতে অভ্যস্ত এই বাক্যগুলো। কিন্তু এই বাক্যগুলোকে আরো বড় করা যায়, মডিফাই করা যায়, এই বাক্যের ভিতর আরো ইনফরমেশন নিয়ে আসা যায় অ্যাডভার্বিয়ালের ব্যবহার করে। যেমন আমি ভাত খাই, তাই না? আমি খাই, আই ইট। কি খাই? ভাত খাই, এটা আমার অবজেক্ট।
এবার আপনি যদি বলেন আপনি কিভাবে ভাত খান, হাউ ডু ইউ ইট রাইস, এখন আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই, দেখেন আমার বাক্যটা একটু বড় হয়ে গেছে গেছে না? এই ভেরি স্লোলিটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। আপনি যে স্লোলি ভাত খান, হোয়ার ডু ইউ ইট রাইস, আপনি কোথায় ভাত খান? আমি আমার বাড়িতে ভাত খাই, অ্যাট মাই হোম। এই যে আমি আমার বাড়িতে ভাত খাই, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। দেখেন আমার বাক্যটা আরো একটু বড় হয়েছে। আমরা সারা জীবন আই ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস বলি, এখানেই ফুল স্টপ, কিন্তু বড় করা যায়। আবার আপনি যদি এই হোমটাকে, আবার আপনি যদি ইট অর্থাৎ ভার্বকে কোশ্চেন করেন, আপনি যে বাড়ি বসে ধীরে সুস্থে ভাত খান, কখন খান? আমি দিনে 3 বার ভাত খাই, আমি যদি বলি 3 times a day, আমি দিনে 3 বার বাড়ি বসে ধীরে সুস্থে ভাত খাই। আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই হোম 3 times a day। আপনি যে দিনে 3 বার ভাত খান, আপনি কেন ভাত খান? হোয়াই ডু ইউ ইট রাইস, কারণ কি? আমি শরীরে শক্তি পাওয়ার জন্য, শক্তি বৃদ্ধি করার জন্য ভাত খাই। জাস্ট গেট মানে পাওয়া, সো আই ক্যান সে টু গেট মানে পেতে, এটা হলো ইনফিনিটিভ। টু গেটের পরিবর্তে এরকমও বলা যায় ফর গেটিং, টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর ভার্ব বসালে আইএনজি যুক্ত করতে হয়, ফর গেটিং এনার্জি ইন মাই বডি। হ্যাঁ, তাহলে টোটাল বাক্যটা আমি কি লিখলাম বোঝার চেষ্টা করেন। আই রাইজ ভেরি স্লোলি অ্যাট মাই হোম 3 times a day টু গেট অর ফর গেটিং এনার্জি ইন মাই বডি। সো ভেরি স্লোলি, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাট মাই হোম অ্যাডভার্ব অফ প্লেস, 3 times a day অ্যাডভার্ব অফ টাইম, ফর গেটিং এনার্জি ইন মাই বডি এটাকে বলে অ্যাডভার্ব অফ রিজন। রিজন আর, হ্যাঁ, ওয়াই হ্যাপেন, কেন ঘটে এই কাজটা। সো এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এরপর দেখেন, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি। আপনি কিভাবে ফুটবল খেলেন? আপনি যদি বলেন উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, এটাকে বলে অ্যাডভার্ব অফ ম্যানার। আপনি যে পলাইটলি খেলেন, আপনি কোথায় খেলেন? ইন দ্য ফিল্ড, অ্যাডভার্ব অফ প্লেস। কখন খেলেন? ইন দ্য আফটারনুন, অ্যাডভার্ব অফ টাইম। কেন খেলেন? টু ডু অর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম করার জন্য। আমরা অনেকেই রাইটিংয়ে দুর্বল থাকি, ছোট ছোট সেন্টেন্সগুলো থেমে যায়, যখন বানিয়ে লিখতে যাই, নিজের মতো করে কিছু লিখতে যাই, পারি না। এগুলো সহজে পারা যায় কিছু টেকনিক, কিছু স্ট্র্যাটেজি ফলো করলে। কিভাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করলে। সে একটা গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার, কিভাবে গাড়ি চালায়? ভেরি কেয়ারফুলি, সে খুবই কেয়ারফুলি একটা গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার ভেরি কেয়ারফুলি, শেষ। এবার আপনি যে বললেন কেয়ারফুলি, ঠিক আছে, কোথায় চালায়? অন দ্য রোড, অন দ্য বিজি রোড, এখানে অন দ্য বিজি রোড, সে ব্যস্ত রাস্তায় গাড়ি চালায় কেয়ারফুলি। ঠিক আছে, চালালো, ভালো কথা, ব্যস্ত রাস্তায় কেয়ারফুলি গাড়ি চালালো। তো কখন চালায়? সন্ধ্যাবেলায় চালায়, বা সারাদিন চালায়, হোল ডে। আর সন্ধ্যাবেলায়, ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাস্তায় গাড়ি চালায়। কেন চালায়? হোয়াই, হোয়াই কারণ কি? টাকা আয় করার জন্য। জাস্ট টু আর্ন, আর্ন মানে উপার্জন করা, টু আর্ন ইনফিনিটিভ, হ্যাঁ, নন ফাইনাইট ভার্বের ব্যবহার করতে হয়, টু আর্ন মানি, টাকা উপার্জনের জন্য। তো দেখেন বাক্যটা ছিল কার পর্যন্ত, ফুল স্টপ ওইখানেই ছিল। সেখান থেকে একটা সেন্টেন্স বা বাক্য বড় হলো, একটা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসলাম। এগুলো কিভাবে আনলাম? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহারের মাধ্যমে। তাহলে এই যে স্ট্রাকচারটা দিলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স তৈরি করতে গেলে। ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, দেন সাবজেক্টের পরে আমাদের দরকার ভার্ব, দেন এক্সটেনশন। আমরা অবজেক্ট বলবো না, কারণ এখানে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে। আর এই যে বাক্যগুলো না, করিম ইজ এ ফার্মার, রহিম ইজ আ ডক্টর, আই এম আ টিচার, এগুলো কিন্তু বড় করা যায় না, এগুলো এখানেই শেষ বা ফুল স্টপ। ইজকে আপনি কিভাবে কোশ্চেন করবেন, এমকে কি কোশ্চেন করবেন? করা যায় না। তো যাই হোক, এই মানে যেখানে প্রিন্সিপাল ভার্ব আছে, একদম এই ফাইনাইট ভার্ব আছে, এগুলোকেই বড় করা যায়। এগুলোকে ওই যে ফার্স্টে ইউ, আই মিন, ফার্স্ট অফ অল, ফর মেকিং লং সেন্টেন্স ইউ শুড আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম, দেন how, where, when, and why. In that way, you can be able to make long sentences from short sentence. এটা গেল একটা সাইড। হ্যাঁ, তো এই পর্যন্ত যে কথাগুলো বললাম, যে বিষয়গুলো বললাম, এগুলো আমি ডিটেলসে দেখাবো। জাস্ট আজকে ওরিয়েন্টেশন ক্লাস, বেসিক ক্লাস, একটা অ্যাজ ইউজুয়াল কনসেপ্ট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। বুঝতে পারছেন কিভাবে সেন্টেন্স বড় হয়, কিভাবে লং হয়, কিভাবে বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা হয়, যোগ করা হয়? বোঝা যায় ভার্বকে প্রশ্ন করে করে, কি দিয়ে? ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে। আচ্ছা, দেখেন, আরো একটু বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন।
তো এইটা গেল একটা সাইড, কিভাবে একটা বাক্য বড় হয়, লং হয়, বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আসে, এগুলো আমি আবার দেখাবো। আর আপনার রেকর্ড ক্লাসটা একবার দেখবেন। আর আমার আমার যে বইটা আছে, অনেকেই নিছেন, যারা নেননি আমার পেইড কোর্সে আসছেন, বইটা নেওয়ার চেষ্টা করবেন। এটা কাছে থাকলে একটা হার্ড কপি বই শেখাটা অনেক ইফেক্টিভ হয়। এটা আপনার ব্যাপার, আপনি নেবেন কি নেবেন না। তো এটা থাকলে অনেক ইফেক্টিভ হয়। এখানে বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে এগুলো, এই যা আলোচনা করছি, এই যে যেগুলো দেখাচ্ছি, এগুলো ডিটেলস ডিসকাশন থিওরি আকারে সুন্দর করে দেওয়া আছে। তো দেখেন, আহ, এই যে বাক্যগুলো, একটা সাইড তো দেখালাম কিভাবে বাক্য বড় হয়, আরেকটা সাইড হচ্ছে কিভাবে বাক্য সময়ের পরিবর্তন করে। অর্থাৎ স্পোকেন ইংলিশটা কি, আমরা যে ইংলিশে কথা বলতে চাই, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চাই, স্পোকেন এটা কি, কিভাবে করতে পারি। স্পোকেন ইংলিশ হচ্ছে মূলত ভার্বের জায়গাটাতে চেঞ্জ করতে হয়। ইংরেজিতে সময়ের পরিবর্তনের জন্য আমরা টেন্স শিখি। তিন প্রকার টেন্স ইংলিশে আছে, আপনারা প্রত্যেকেই জানেন, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আর প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে পার্ট আছে, কিন্তু ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিনে চারে 12টা স্ট্রাকচার আছে টেন্সের। এই 12টা স্ট্রাকচার যদি আপনি জানেন, তাহলে একটা পার্টিকুলার ভার্বকে 12 ভাবে ডিসক্রাইব করা যায় বা বলা যায়। হ্যাঁ, টেন্সটাকে নিয়ে আমরা অনেক কঠিন মনে করি, সমস্যায় পড়ি, জটিলতা ফেস করি। কি টেন্স কিন্তু কিছু না, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে, পরিবর্তনটা হয় এই ভার্বে। যেমন আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, তারা স্কুলে যায়, এইগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। কেন? সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, একটা কাজ প্রতিদিন হয়, রেগুলার ওয়েতে কেউ করে থাকে, এটা বোঝানোর জন্য মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়। এখন এই যে আই এট রাইস, এখান থেকে আমি যদি টাইমে চেঞ্জ করি, আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, আমাকে বলতে হবে আই এট রাইস। আমি যদি বলি আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি যদি বলি আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। হ্যাঁ, আহ, আমি যদি বলি আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। হ্যাঁ, বলতে পারি না আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত আহ, সকাল থেকে খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, এরকম হয়। যাই হোক, তো দেখেন, তিনটা ইনডিফিনিট, তিনটা কন্টিনিউয়াস, প্রেজেন্টের পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, টোটাল 8টা টেন্সের স্ট্রাকচার আমার এখানে কিন্তু লেখা হয়ে গেছে। সাবজেক্টকে আই, অবজেক্টকে রাইস, কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হলো? ভিতরে ভার্বের ফর্মে। কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম, কখনো ভার্বের পাস্ট ফর্ম, কখনো উইল প্লাস ভার্বের সাথে আইএনজি, কখনো V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। আমরা স্পোকেন ইংলিশ শিখতে চাই, ইংলিশে কথা বলা শিখতে চাই, ইংলিশে কথা বলতে পারি না। এটার মেইন কারণ হচ্ছে সঠিকভাবে ভার্বের ফর্মটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি না। আমি আপনাদের ফ্রি ক্লাসে একটা কনভারসেশন দেখাইছিলাম না, যেমন ইট মানে খাওয়া। আমি যদি বলি, মনে করেন একটা কনভারসেশন তৈরি করছি, এ এবং বি এর মধ্যে দুইজন ব্যক্তি একসাথে থাকে। সো এ বি কে বলছে, আপনি কি রাতে ভাত খেয়েছেন? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? এই কথাটা কে বলছে? এ বলছে। কাকে বলছে? বি কে। হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? বি বলছে যে আই হ্যাভ নট ইটেন, হ্যাঁ, রাইস, আমি ভাত খাইনি। এরপর বি এ কে জিজ্ঞাসা করছে, আর ইউ ইটিং রাইস নাও? অর্থাৎ আপনি কি এখন ভাত খাইতেছেন বা ভাত খাচ্ছেন? এ বলছে, আই এট রাইস আই এট রাইস ইন দ্য মর্নিং। আমি সকালে ভাত খেয়েছিলাম। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। সো এই যে এ এবং বি দুইজনের ভিতরে একটা কনভারসেশন হলো। এখানে প্রত্যেকটা বাক্যে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে ইট মানে খাওয়া। কিন্তু ইট কথাটাকে কোথাও ইট রাখিনি। কোথাও আছে ই এ টি ই এন ইটেন, কোথাও আছে ই এ টি আই এন জি ইটিং, কোথাও আছে এ টি ই এইট, এ টি ই এইট, আর কোথাও আছে উইল নট ইট বা উইল ইট, যাই বলে না কেন। তো এই যে ইট শব্দটা, ইট মানে খাওয়া, প্রত্যেকটা বাক্যে আমি খাওয়া কথাটা বললাম, কিন্তু কোথাও ইট আমি রাখিনি।
তাহলে কি হচ্ছে? ইটিং, ইটেন, এইট, এইগুলো হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তনের জন্য আমাকে ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা আমরা বাংলায় একটা কথা ভাবি, যখনই সেটাকে ইংলিশে কনভার্ট করতে যাচ্ছি, ইংলিশে লিখতে যাচ্ছি বা বলতে যাচ্ছি, এই পরিবর্তনটা ইনস্ট্যান্টলি করতে পারি না। ভার্বের ফর্মটা ইংলিশে সঠিকভাবে বসাতে পারি না। এই জন্য সেন্টেন্স তৈরি করতে পারি না, ভুল হয়। যারা বলেন ভোকাবুলারিতে দুর্বল, কিভাবে করব? ভার্বের ভোকাবুলারি পড়তে হয়। কারণ এইমাত্র আমি দেখালাম সাবজেক্ট একটা সার্কেলের ভিতর সীমাবদ্ধ থাকে। এক্সটেনশন বা অবজেক্ট যেটা, দেখেন, সেটা কোথায় বসে? সেটা ভার্বের পরে বসে, অর্থাৎ এটা ভার্ব সাবজেক্টের পরে ভার্ব বসালে ওটা অটোমেটিক্যালি চলে আসে। তো আমাকে জানতে হবে মূলত ভার্ব, ভার্বের বাংলা অর্থ, ভার্ব রিলেটেড শব্দ অর্থ, ভার্বের বাংলা অর্থ, এবং ভার্বের ফর্ম জানতে হয়, ফর্ম। হ্যাঁ, যেটাকে কনজুগেশন অফ ভার্ব বলে। এগুলো জানলে এই জায়গাগুলোকে ডেভেলপ করা যায়, ওভারকাম করা যায়। বুঝতে পারছেন কেউ আমি কি বললাম? হ্যাঁ, আমাদের এখানে আমি দুইটা সাইড নিয়ে কথা বলছি বা দেখাইছি। একটা হচ্ছে ভার, একটা হচ্ছে ভার্বকে যদি আপনি ডাবল বেস ওয়ার্ড দ্বারা কোশ্চেন করেন, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, তাহলে সেন্টেন্স বড় হয়, লং হয়, বাক্যের ভিতরে ইনফরমেশন আসে। আরেকটা পার্ট কি, এটা এটা হচ্ছে সেন্টেন্স কিভাবে ঘোরানো যায়, কিভাবে সময়ের পরিবর্তন করানো যায়, ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমেই এটা সম্ভব। সো এই ফাংশনগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো আপনাকে নিতে হবে। আমি যদি বলি সে একটা গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার, সে গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার, তাহলে আপনাকে তাকে জানতে হবে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ। সে গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। সে গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। সে গাড়ি চালিয়েছে, হি হ্যাভ ড্রিভেন এ কার, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। তার আজ গাড়ি চালানোর কথা, হি ইজ সাপোজ টু ড্রাইভিং আ কার। তার গাড়ি চালানোর কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু গোয়িং টু ড্রাইভ আ কার। সো ইন দ্যাট ওয়ে, ইন দ্যাট ওয়ে, সাবজেক্ট, দেন ভার্ব, ভার্বের ফর্মের পরিবর্তন, এগুলোর মাধ্যমেই মূলত ইংলিশে সেন্টেন্সের বা বাক্যের পরিবর্তন হয়, কথার পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয়, যেটা আপনাদেরকে শিখতে হবে, আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। অনেকে স্পোকেন ইংলিশ শিখবেন, ইংলিশে কথা বলা শিখবেন। স্পোকেন ইংলিশ মানে এইটাই, জাস্ট ভার্বের ফর্মের পরিবর্তন। এইটা আমরা ইনস্ট্যান্টলি করতে পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। এইটাই হচ্ছে মূলত দুর্বলতা। কিন্তু এই সিম্পল একটা বিষয় শিখতে গিয়ে আমরা অনেক কাঠখড় পুড়িয়ে থাকি, আমরা বুঝে পারি না কিভাবে করব। এর রুলস শিখি, সে রুলস থেকে বিভিন্ন স্ট্রাকচার শিখি। দেখবেন কত জায়গায় থাকে না, ইংরেজি শেখার জন্য এই স্ট্রাকচার গুলো পড়ুন, এই স্ট্রাকচারও লেখা আছে ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম। বাট আই ক্যান সে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট নো অ্যাবাউট different kinds of form of verb. You have to know it and you have to apply it in your writing. So যে কথাটা বলছি সেটা হচ্ছে স্পিকিং এর বিষয়টা কি, রাইটিং এর বিষয়টা কি, দুইটা পার্ট নিয়ে কথা বললাম। কিভাবে সেন্টেন্স বড় করা যায়, মডিফাই করা যায়, সেন্টেন্স বা বাক্যের ভিতরে ইনফরমেশন অ্যাড করা যায় সেটা বললাম, কিভাবে সেন্টেন্স বড় করা যায় সেটা বললাম, আর কিভাবে ঘোরানো যায়, সময়ের পরিবর্তন করা যায় সেটাও আমি বললাম। সো এইটা আপনাদেরকে করতে হবে। আমি আজকে প্রোনাউন্সিয়েশন দেখাবো না, নেক্সট ক্লাসে আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেটের উপর কথা বলবো। আজকে এটা যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আর আপনাদের একটা ক্লাস রুটিন দিয়ে দিব, কেবল জাস্ট শুরু করছি তো আমাকে একটু সময় দিতে হবে, সবকিছুই পেয়ে যাবেন। তো এই যে যেটা দেখাচ্ছি, যারা এখানে অনেকেই আছেন যারা আমার আগের ব্যাচে ক্লাস কমপ্লিট করতে পারেননি, আবার নতুন করে আমি নিয়েছি। তো তারাও শুরু থেকে ধারাবাহিকভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে থাকেন, দেখতে থাকেন। ফার্স্ট আমি স্পিকিংটা নিয়েই কাজ করছি, স্পোকেন ইংলিশটা আপনাদেরকে ডেভেলপ করাবো। তারপরে অ্যাডভান্স গ্রামার, বেসিক গ্রামার যেটা আছে, রাইটিং, সবকিছু আমরা দেখবো। সো স্পিকিংটা ডেভেলপ করা জরুরি, এটা আমাদেরকে আগে কভার করতে হবে, দেখতে হবে। তো আমি আজকে এখানে যে বিষয়টা নিয়ে কথা বললাম, এগুলো আপনারা নিজেরা আরেকবার রেকর্ডেড ক্লাসটা দেখবেন, পিডিএফটা দেখবেন, আমি পাঠিয়ে দিব। এটা আমার বইটাতে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, আমার যে বইটা, ওই বইটাতে খুব সুন্দরভাবে একদম শুরুতে ফার্স্ট চ্যাপ্টার এগুলো দেওয়া আছে। আপনারা, বইটার প্রাইস 500 টাকা, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ 120 টাকা, টোটাল 620 টাকায় আপনি বই হাতে পেয়ে
টাকা পরিশোধ করতে পারবেন। আগে থেকে দিতে হবে এরকম না, আমার ওয়েবসাইটে অর্ডার করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা নাম্বার দিয়ে পাঠিয়ে দিলে আমি পাঠিয়ে দেবো। এটা, এই বইয়ের টাকাটা আমি নেই না, আমি আপনাদের আগের দিনও কবে যেন বলছিলাম, এটা একটা সোশ্যাল অর্গানাইজেশনে চলে যায়। তো এটা আমার জাস্ট লেখা। আহ, এটা, এটার ভিতরে হচ্ছে সবকিছুই আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য যা লাগে কোর্স আপনি করছেন 2 মাস 3 মাস 4 মাস পর চলে যাবেন। বাট একটা বই কাছে থাকলে এটা সারা জীবন একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। আর যেহেতু আমার লাইভ ক্লাসই করছেন, আমার কাছে অ্যাডমিশন নিয়েছেন, ভর্তি হয়েছেন, চেষ্টা করবেন একটা বই নেওয়ার। এখন ভর্তি হয়েছেন, অনেকের হাতে টাকা নাও থাকতে পারে, বাট লেট করে হলেও যখন পারেন। পিডিএফ ফাইল ক্লাস রেকর্ড আমি দিব, বাট ফাইল তো, এটা তো ইন্ডিভিজুয়াল ফাইল, ওইভাবে সিকোয়েন্স মেনটেন হয় না। কিন্তু একটা বই, হার্ড কপি বই কাছে থাকলে সবকিছু ধারাবাহিকভাবে লেখা থাকে, ইন ডিটেলসে দেওয়া থাকে, সিকোয়েন্স মেনটেন করে ভালোভাবে শেখা যায়। এইটাই আর কি, জাস্ট তো নিলে আপনারা নিয়েন, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এটা হচ্ছে কথা প্রোনাউন্সিয়েশনের উপর। নেক্সট ডেতে ক্লাস আমি আপনাদের নিব, দেখাবো। তো আপনাদের প্রথমত